ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজকে আমাদের টপিক ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ কবিতা, যেটি আমার ভীষণ প্রিয়, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বা আর্থার র্যাবো। আর্থার র্যাবো একজন ফ্রেঞ্চ পোয়েট এবং তার এই কবিতাটাও অরিজিনালি রিটেন ইন ফ্রেঞ্চ, ফরাসি ভাষায় লেখা। এটার অরিজিনাল টাইটেল লে ডরমিও ডু ভ্যাল, যেটিকে ইংরেজিতে অনুবাদ করেছেন পল স্কিমিট। এমসিকিউর জন্য তোমরা এটা মনে রেখো। আর্থার র্যাবো তার অধিকাংশ কবিতাই লিখেছেন কিশোর বয়সে, 15 থেকে 21 বছরের মধ্যে, এবং এই 15 থেকে 21 বছরের মধ্যে তার এই কবিতাগুলো আধুনিক কবিতাকে একটা নতুন দিশা দেখায়। আধুনিক কবিরা, আধুনিক শিল্পীরা আর্থার র্যাবোর দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 21 বছরের পরে তিনি কিন্তু পুরোপুরি কাব্যচর্চা বা সাহিত্যচর্চা ছেড়ে দেন। আর্থার র্যাবো তাই তার লাইফটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ রঙিন। তার এই লাইফের উপরে হলিউডের সিনেমাও হয়েছে। তার লাইফের উপরে বিখ্যাত একটা সিনেমা টোটাল এক্লিপস, যেটি 1995 সালে মুক্তি পায়। আরও অবাক হবে তোমরা শুনলে যে এই আর্থার র্যাবোর চরিত্রে অভিনয় করেছে দ্য ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর লিওনার্দো ডিক্যাপ্রিও, তোমাদের টাইটানিকের হিরো। এবং এই সিনেমাটার অবশ্য থিম হচ্ছে আর্থার র্যাবোর সাথে আরেকজন যে ফ্রেঞ্চ পোয়েট পল ভার্লেনের যে একটা প্যাশনেট এবং ভায়োলেন্ট একটা রিলেশনশিপ ছিল, যেটাকে বলা হয় দ্য মোস্ট নটোরিয়াস গে রিলেশনশিপ ইন লিটারারি হিস্ট্রি। ওটাই ওই সিনেমার বিষয়বস্তু। যাই হোক, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তোমরা যে বয়সে উচ্চ মাধ্যমিক দিচ্ছ সেই বয়সে তিনি এই কবিতা অলরেডি লিখে ফেলেছেন, এবং তার এই 5-6 বছরের যে লিটারারি ক্যারিয়ার, মানে 15 বছর থেকে 21 বছরের মধ্যে যে কবিতাগুলো তিনি লিখেছেন, সেই কবিতাগুলো আধুনিক যুগের সিম্বলিজম, সুরিয়ালিজম, ডাডাজমের মতো আধুনিক আন্দোলনগুলোকে প্রভাবিত করে। বিখ্যাত আধুনিক শিল্পীরা যেমন চিত্রশিল্পীর মধ্যে পাবলো পিকাসো, সঙ্গীতের মধ্যে বব ডিলান, জিম মরিসন, কবিতার ক্ষেত্রে ডিলান থমাস, অ্যালেন গিন্সবার্গ, এনারা আর্থার র্যাবোর দ্বারা ভীষণভাবে প্রভাবিত। তাকে গুরু বলা চলে এনাদের। তার কবিতায় আর্থার র্যাবো এমন একটা অচেনা জগতের সৃষ্টি করেছেন যা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা শুধু অনুভব করা সম্ভব নয়। তিনি তার কবিতায় একটা গভীর সিম্বলিজম, গভীর প্রতীক, রূপক ব্যবহার করেছেন, যেটাকে তাই বলা হয় দ্য বিগিনিং অফ সুরিয়ালিস্ট বা সিম্বলিস্ট মুভমেন্ট। তাই অনেকেই তাকে আধুনিক কাব্যের জনক বলেন। ভিক্টর হুগো বলেছেন তাকে ইনফ্যান্ট শেক্সপিয়ার, শিশু শেক্সপিয়ার বলে অভিহিত করেন। আর্থার র্যাবো ইজ দ্য মাস্টার অফ টেকনিক। হি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট পোয়েটস টু রাইট ইন ফ্রি ভার্স। মুক্ত ছন্দে লেখা প্রথম সারির কবিদের মধ্যে তিনি অন্যতম। আর্থার র্যাবোর এই কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটি একটি অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধের বিরুদ্ধে লেখা কবিতা। আধুনিক যুগের একজন বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো, আগেই বলেছি যিনি আর্থার র্যাবোর দ্বারা প্রভাবিত, এই পাবলো পিকাসোর একটি বিখ্যাত পেন্টিং গার্নিকা, যেটি স্প্যানিশ সিভিল ওয়ারের রিয়াকশানে আঁকা, এটিও একটি অ্যান্টি ওয়ার পেন্টিং বলা যেতে পারে। এই যে চিত্রটা, এই ছবিটা তোমরা ভালো করে লক্ষ্য করলে তোমরা কিছুটা হলেও সিম্বলিস্ট মুভমেন্ট বা সুরিয়ালিস্ট মুভমেন্ট বুঝতে পারবে। এই আধুনিক যুগে এই মুভমেন্টের লেখকেরা বা চিত্রকররা যে ছবিগুলো আঁকতেন বা যে লেখালেখি করতেন, তার মধ্যে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পেতাম। কিছু অড জিনিসের সমন্বয়, কিছু অদ্ভুত, কিছু অপ্রত্যাশিত জিনিসের সমন্বয় আমরা লক্ষ্য করতাম। এটাই মেন বৈশিষ্ট্য এই মুভমেন্টের। তো এই ছবিটা তো লক্ষ্য করো তোমরা, দেখো মিডিলে একটি ঘোড়া চিৎকার করছে, বাঁ দিকে লক্ষ্য করো একটি মহিলা তার মৃত শিশুকে নিয়ে বসে আছে, উপরের দিকে লক্ষ্য করো একটি ষাঁড়কে দেখতে পাবে, একটা মহিলার পা আটকে আছে। এই বিক্ষিপ্ত কিছু ছবি যেটা সমন্বয় হয়েছে এই ক্যানভাসের মধ্যে, এই বিক্ষিপ্ত কিছু ছবি, এই প্রত্যেকটা ছবিরই একটি গভীর মানে রয়েছে, কিছু না কিছু জিনিসকে সিম্বলাইজ করছে এই মুভমেন্টে। এটাই মেন বৈশিষ্ট্য। আমাদের যে কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এই কবিতাটাও আমরা দেখতে পাবো কিছু অদ্ভুত জিনিসের সমন্বয়, কিছু বৈপরীত্য লক্ষ্য করব, কন্ট্রাস্ট, একটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কন্ট্রাস্ট আছে, কিছু বিপরীত জিনিসের সমন্বয়, এবং সব জিনিসের মধ্যে আমরা একটা গভীর মানে দেখতে পাবো। এবারে আসি আমাদের
পাঠ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায়। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি একটি সনেট। তোমাদের যে টোটাল সিলেবাসে 4টা কবিতা রয়েছে তার মধ্যে 3টে কবিতাই সনেট। তোমরা সনেট সম্পর্কে আগেই জেনে এসেছো ক্লাস 11-এ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটি তোমাদের সনেট ছিল এবং ইটালিয়ান বাস পেট্রাকান সনেট ছিল। আমাদের পাঠ্য এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটিও ইটালিয়ান বা পেট্রাকান সনেট। তোমাদের সিলেবাসে যে 4টা কবিতা রয়েছে তার মধ্যে 3টে কবিতাই সনেট। সনেট মানে 14 লাইনের কবিতা, তোমরা জানো আগেই। তো ইটালিয়ান সনেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে 2টো ভাগে ভাগ থাকে 14 লাইনটা, 8 আর 6। 8 লাইনকে বলা হয় অক্টেভ আর 6 লাইনকে বলা হয় সেস্টেট। এখানে আর্থার র্যাবো একটু ইম্প্রোভাইজ করেছেন। তিনি 8 লাইনকে 2টো ভাগে ভাগ করেছেন, 4-4-এ, যেটাকে বলা হচ্ছে 2টো কোয়ার্ট্রেনে বিভক্ত করেছেন, এবং 6 লাইনটাকেও তিনি 2টো ভাগে বিভক্ত করেছেন, 3-3-এ। এইভাবে তিনি একটু তার নিজস্বতা দেখিয়েছেন এখানে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একটি পারফেক্ট লিরিক, একটি সুন্দর গীতি কবিতা, কিন্তু এটি একটি অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধের বিরুদ্ধে লেখা কবিতা। আর্থার র্যাবো নিজেও যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার পিতাও একজন সৈনিক ছিলেন। আর্থার র্যাবো নিজে ডাচ কলোনিয়াল আর্মির সৈনিক ছিলেন, ফলে তার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। যুদ্ধের ভয়ঙ্কর রূপটা তিনি নিজের চোখে দেখেছেন। এই কবিতার সেটিং আমরা বলতে পারি ফ্র্যাঙ্কো প্রুসিয়ান ওয়ার, যেটা 1870-এ হয়েছে, বা ফ্র্যাঙ্কো রাশিয়ান ওয়ার, যেটা 1877-এ হয়েছে, এটা সেটিং হিসেবে ধরা যেতে পারে। এবারে আমরা লাইন বাই লাইন ব্যাখ্যায় আসব। তার আগে আমরা একটু কবিতাটির বিষয়টা একটু সংক্ষেপে জেনে নিই। কবিতাটা শুরু হচ্ছে একটা বিউটিফুল ভ্যালির ডেসক্রিপশন দিয়ে। ভ্যালি বলতে উপত্যকা। উপত্যকা সাধারণত পাহাড় দিয়ে ঘেরা একটি নিচু জায়গা, যার মধ্যে দিয়ে নদী বয়ে গেছে। আমরা দার্জিলিং বা সিকিম যদি যাই, আমরা অনায়াসেই এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পাবো। একই রকম একটা সুন্দর দৃশ্যের বর্ণনা দিয়ে এই কবিতাটি শুরু হচ্ছে। সবুজ ঘাসে ঘেরা একটি উপত্যকা, উঁচু পাহাড়ের চূড়া থেকে নেমে আসছে সূর্যের কিরণ, উপত্যকার মাঝ দিয়ে বয়ে গেছে একটি পাহাড়ি নদী, সূর্যের আলোয় সেই উপত্যকা ভরপুর। সেই উপত্যকাতে শুয়ে রয়েছে একটি সৈনিক। সৈনিকটি মুখটি হাঁ করে রয়েছে, চোখ বন্ধ, দেখে মনে হচ্ছে সে ঘুমন্ত। এটি হচ্ছে অক্টেভের বিষয়বস্তু, যেটি জীবনী শক্তিতে ভরপুর এই 8 লাইন। কিন্তু কবিতাটি শেষ যখন হচ্ছে, শেষ স্টেটের একদম শেষে কবি আমাদেরকে একটা রুড শক দিচ্ছেন, একটা অপ্রত্যাশিত আঘাত, যেখানে আমরা জানতে পারছি সৈনিকটি মারা গেছে। হি ইজ এ ভিকটিম অফ ওয়ার, সে যুদ্ধের বলি। এবং কবিতাটি হয়ে উঠছে একটি যুদ্ধের বিরুদ্ধে লেখা কবিতা। এখানে সঙ্গে সঙ্গে সুন্দর ভ্যালিটা একটি ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, এবং শুরুর যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেটি উধাও হয়ে শেষে আমাদের মনে যুদ্ধের ভয়াবহতা দিয়ে শেষ হচ্ছে। এবারে দেখো লাইন বাই লাইন ব্যাখ্যায় আসছি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অক্টেভের যে প্রথম 4 লাইন লক্ষ্য করো, এখানে একটা সুন্দর ভ্যালির ডেসক্রিপশন দিয়ে শুরু হচ্ছে। এ স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows and leaves long strand of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. এই 4 লাইন। এখানে একটা সুন্দর উপত্যকার বর্ণনা, এটা সবুজ ছোট্ট উপত্যকা। এ স্মল গ্রিন ভ্যালি where a slow stream flows, যেখানে একটি ধীর গতিতে বয়ে চলেছে একটি পাহাড়ি জলধারা। অ্যান্ড লিভস, এবং ছেড়ে যাচ্ছে লং স্ট্র্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, সবুজ ঘাসের উপরে দেখে মনে হচ্ছে যেন একটা রূপোলি ফিতা বিছানো রয়েছে। সিনটা দেখো এবং বোঝার চেষ্টা করো। যদি তোমরা কেউ দার্জিলিং গিয়ে থাকো তাহলে তো এই সিনটা বুঝতে পারবেই, যে উপরের পাহাড় থেকে তুমি যেন দেখছো সিনটা, টেলিস্কোপিক ভিউ।
যে তুমি উপরে পাহাড় থেকে যেন দেখতে পাচ্ছ যে একটি সবুজ ঘাসের উপত্যকার মধ্যে একটি সরু নদী বয়ে গেছে, এটাই তো বর্ণনা করা আছে। সূর্যের আলোটা যখন নদীর উপরে ঝরে পড়ছে, ফলে উপর থেকে দেখে মনে হচ্ছে কোনো সবুজ উপত্যকার উপরে কোনো রূপলি ফিতা বা রূপলি চুলের গোছা বিছানো রয়েছে। যেহেতু নদীটা সূর্যের রশ্মি রিফ্লেক্ট করছে, তাই উপর থেকে দেখে মনে হচ্ছে সিলভার বা রূপলি কালারের বলে মনে হচ্ছে। নেক্সট লাইনে দেখো, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেস। মাউন্টেন টপ মানে পাহাড়ের চূড়া থেকে সূর্যের কিরণ ঝরে পড়ছে নদীর জলধারার মতো, তাই জন্য স্ট্রিম কথাটা ইউজ করা হয়েছে। নদীর জলধারার মতো বা বৃষ্টির মতো ঝরে পড়ছে সূর্যের কিরণ। এখানে একটা তুলনা রয়েছে, এটাকে বলা হয় মেটাফোর। তারপরে লাইনে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দে বলতে সানরেস, পরীক্ষায় আসে, অনেকেই ভুল করে এটা। দে বলতে সানরেস, সূর্যের কিরণকে বোঝাচ্ছে। সূর্যের কিরণ ভরিয়ে তুলছে হলো মানে গর্ত, এটাও পরীক্ষায় আসে। হলো বলতে এখানে ভ্যালিকে বোঝাচ্ছে। হলো কেন ইউজ করা হয়েছে সেটা আমি কবিতার শেষে বোঝাবো। এখানে হলো বলতে ভ্যালি, সেই ভ্যালিটাকে ভরিয়ে তুলছে সূর্যের আলোয়। তাহলে দে বলতে সূর্যের কিরণ ভরিয়ে তুলছে এই উপত্যকাকে সূর্যের আলোতে। তাহলে এই হচ্ছে আমাদের 4 লাইন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জীবনী শক্তিতে ভরপুর একটা ছবি ফুটে উঠেছে, যেখানে এখানে যে বিভিন্ন ইমেজ, সূর্যের আলো হোক, সবুজ উপত্যকা হোক বা পাহাড়ি জলধারা হোক, সবই কিন্তু একটা জীবনী শক্তিতে ভরপুর। যেমন সবুজ সবসময় যৌবনের প্রতীক, জীবনের প্রতীক, সূর্যের আলো এটাও কিন্তু জীবনী শক্তিতে ভরপুর একটা, কারণ জীবনদায়ী সূর্যের আলো বলা হয়ে থাকে। তারপরে স্লো স্ট্রিমস ফ্লোস, ধীর গতিতে নদীর বয়ে চলাটাও আমাদের জীবনের প্রবাহমানতাকে সিম্বলাইজ করছে। তাহলে এই যে 4 লাইন, এখান থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। যেমন ধীর গতিতে নদী কি ছেড়ে যাচ্ছে না, লং স্ট্র্যান্ড অফ সিলভার, রূপলি ফিতা ছেড়ে যাচ্ছে। মাউন্টেন টপ থেকে কি ঝরে পড়ছে, উত্তর হবে সানরেজ। এরকম কিছু প্রশ্ন আসবে। হলো বলতে কি, হলো বলতে ভ্যালিকে বোঝাচ্ছে। দে বলতে সানরেজ, এরকম প্রশ্ন আসে এসএকিউতে। এবারে আমরা পঞ্চম লাইনে যাচ্ছি। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, অ্যাসলিপ, stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed। এখানে আমাদের অক্টেভ শেষ হচ্ছে। একটি সৈনিক বলা হচ্ছে ভেরি ইয়াং, ভীষণ তরতাজা। এখানে ভেরি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে যাতে আমরা পরে যখন লাস্টে আমরা শেষ স্টেটে শকটা পাবো, তাতে আমরা তার ওই সৈনিকের প্রতি আমরা যাতে পিটি অনুভব করি, তার প্রতি সিম্প্যাথাইজ হই। তো সৈনিক যেটি খুবই তরতাজা, লাইজ ওপেন মাউথ, মুখ হাঁ করে ঘুমোচ্ছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটি বালিশ, কিসের বালিশ, ফার্নের বালিশ। কোশ্চেন আসবে পিলোটা কিসের তৈরি না ফার্ন ঘাসের তৈরি, ফার্ন গাছের তৈরি বালিশের উপরে তার মাথা দিয়ে সে ঘুমোচ্ছে। অ্যাসলিপ, এই অ্যাসলিপটা আমরা পরে বুঝতে পারবো এই অ্যাসলিপটা কি ইন্ডিকেট করছে। সে ঘুমোচ্ছে মানে হচ্ছে সে চিরনিদ্রায় ঘুমোচ্ছে, সেটা আমরা পরে জানতে পারবো। স্ট্রেচড ইন হিজ হেভি আন্ডারগ্রোথ, তার হাতগুলো পাগুলো শরীরটা বিছানো রয়েছে ঘন ঝোপঝাড়ের মাঝে। এখানে হেভি আন্ডারগ্রোথ পরীক্ষায় আসে, তোমরা লিখবে বুশেস অ্যান্ড থিকেটস গ্রোয়িং আন্ডার টল ট্রিজ, ঘন ঝোপঝাড় যেগুলো বড় গাছের তলায় জন্মায়। নেক্সট লাইনে দেখো, স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড। পেল মানে হচ্ছে ফ্যাকাসে, বিবর্ণ, রক্তহীন, তার শরীরটা রক্তহীন, বিবর্ণ দেখাচ্ছে। কার শরীরটা, সোলজারের, সৈনিকটির। এখানেই আমাদের প্রথম সন্দেহের সৃষ্টি, প্রথম একটা ইন্ডিকেশন। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড,
চারদিকের অ্যাটমসফিয়ারটার তুলনায় এই ছবিটা ঠিক মেলানো যাচ্ছে না। তাকে বিবর্ণ দেখাচ্ছে কেমন অ্যাটমসফিয়ারে, উষ্ণ, ওয়ার্ম, গ্রিন, সবুজ, সানসোক্ট, সূর্যের আলোয় আলোকিত গরম বিছানা। এখানে বেড বলতে ঘাসের বিছানা, সানসোক্ট বেড বলতে সূর্যের আলোয় ভেজা বিছানা। ভেজা কথাটার মধ্যে একটা হিডেন ইমেজ আছে। যেমনভাবে নদীর জল বা বৃষ্টির জল সব কিছুকে ভিজিয়ে দেয়, তেমনভাবে সূর্যের কিরণও যেন সব কিছুকে আলোয় ভরিয়ে দিচ্ছে, উষ্ণ করে তুলছে। সানসোক্ট বেড খুব ইম্পর্ট্যান্ট ফ্রেজ তোমাদের পরীক্ষার জন্য, এলে তোমরা লিখবে ইট সাজেস্ট সান ওয়ার্মড গ্রাস। আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সানসোক্ট বেডের আগে কী কী অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। উত্তর কি? ওয়ার্ম আর গ্রিন, উষ্ণ আর সবুজ। এটাই হচ্ছে আমাদের অক্টেভের শেষ লাইন, যেখানে তিনি একটা কন্ট্রাস্ট তৈরি করছেন, একটা বৈপরীত্য। যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ম, গ্রিন, সানসোক্ট বেড, সেখানেই দেখতে পাচ্ছি পেল শব্দটা, বিবর্ণ শব্দটা। এটা মডার্ন যুগের সেই সুরিয়ালিস্ট মুভমেন্টের রাইটার বা আর্টিস্টদের মতো, যেখানে তারা কিছু অড শব্দের সমন্বয় ঘটাতো, অড জিনিসের সমন্বয় ঘটাতো তাদের চিত্রকলাতে, তাদের লেখালেখিতে। ঠিক তেমনই আমরা এখানে একটা যেন শুরু দেখতে পাচ্ছি তার। এখানেও তিনি পেল শব্দটার মাধ্যমে একটা হিডেন, একটা গভীর মানে প্রকাশ করতে চাইছেন। পেল শব্দটা ইন্ডিকেট করছে দ্য সোলজার ইজ অলরেডি ডেড। একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে এর মধ্যে, যেখানে পেল শব্দটা লাইফলেসনেসটাকে ইন্ডিকেট করছে। ঠিক সেরকমভাবেই ওয়ার্ম, গ্রিন, সানসোক্ট বেড এগুলো লাইফ ফোর্স, জীবনী শক্তিতে ভরপুর একটা চিত্র ফুটিয়ে তুলছে। এইভাবেই তিনি অক্টেভের মধ্যে তিনি একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা সুন্দর একটা ভ্যালির ছবি তুলে ধরেছেন। সেখানে তিনি ইন্ট্রোডিউস করেছেন একটা সোলজারকে, আপাত দৃষ্টিতে সে ঘুমোচ্ছে মনে হচ্ছে, এবং শেষ স্টেটে গিয়ে আমরা সে কঠিন আঘাতটি পাব যে সোলজারটি আসলে যুদ্ধে মারা গেছে। হি ইজ ভিকটিম অফ ওয়ার, সে যুদ্ধের বলি। এবারে আমরা শেষ স্টেটে লাইন বাই লাইন ব্যাখ্যায় আসব। আমরা জানি শেষ স্টেট 6 লাইনের। এখানে কবি শেষ স্টেটটিকেও দুটো স্ট্যান্জাতে ভাগ করেছেন, প্রত্যেকটা স্ট্যান্জাতেই 3টে করে লাইন। আমরা প্রথমে প্রথম 3টে লাইন আলোচনা করি। হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, হি স্লিপস, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, জেন্টেল উইদাউট গাইল, আ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। কি বলতে চাইছেন? হিজ ফিট, হিজ বলতে কার? সোলজারের। সৈনিকটির পা রয়েছে ফুলের মাঝে। হি স্লিপস, সে ঘুমোচ্ছে। কবি যেন দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখছেন এবং আমাদের কাছে বর্ণনা করছেন। আমাদের চোখের সামনে যে ছবিটা ফুটে উঠছে, সৈনিকটি শুয়ে রয়েছে এবং তার পায়ের কাছে ফুল ফুটে রয়েছে, এটা কিন্তু একটা ইনডিরেক্ট ইন্ডিকেশন। আমরা অক্টেভে যে পেল শব্দটা, বিবর্ণ শব্দটার মাধ্যমে আমাদের মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছিল, এটা যেন আস্তে আস্তে আরও গাঢ় হচ্ছে। এখানেও তার পায়ের সামনে ফুল, এটা ইন্ডিকেট করছে সম্ভবত সোলজারটি মারা গেছে। কারণ আমরা মৃত ব্যক্তির কাছেই, মৃত ব্যক্তির পায়ের কাছে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। তাহলে এখানে আমরা বলতে পারি যে সৈনিকটি মারা গেছে বলে প্রকৃতি মা তার পায়ের কাছে ফুল জড়ো করে তাকে শ্রদ্ধা জানাচ্ছে। হি স্লিপস, সে ঘুমোচ্ছে। এই ঘুম হচ্ছে চিরনিদ্রা, ডেথকে ইন্ডিকেট করছে। নেক্সট লাইন দেখো, হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, জেন্টেল উইদাউট গাইল। হি স্মাইল মানে সোলজারের হাসিটা কার মতো? না, ইনফ্যান্ট মানে চাইল্ডের হাসির সঙ্গে কবি তুলনা করছে। এটা একটা সিমিলি, একটা তুলনা। সোলজারের হাসির সঙ্গে একটা সদ্যজাত শিশুর তুলনা করা হয়েছে, যে হাসিটা কেমন? জেন্টেল উইদাউট গাইল, নম্র, শান্ত এবং উইদাউট গাইল, ছলনাহীন। এটা সদ্যজাত শিশুর হাসি, যেটা কোনো ছল চাতুরি, ঘৃণা, বিদ্বেষের ঊর্ধ্বে। এখানে কবি আপাত দৃষ্টিতে বোঝানোর চেষ্টা করছে এই শিশুর হাসির চিত্রকল্পটার মাধ্যমে কবি বলতে চাইছেন যে সোলজারটি, সৈনিকটি যেন একটা স্বর্গীয় প্রশান্তি উপভোগ করছে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে।
কিন্তু এর একটা আভ্যন্তরীণ একটা সিম্বলিক মানেও রয়েছে। প্রতীকী অর্থে বলতে চাইছেন যে সৈনিকটি পার্থিব যে শত্রুতা উদ্বিগ্নতার ঊর্ধ্বে চলে গেছে, কারণ সে মৃত। দ্য সোলজার ইজ বিয়ন্ড অল রাইভেলরি অ্যান্ড অ্যাংজাইটি অফ লাইফ অ্যাজ হি ইজ ডেড। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আবার সুরিয়ালিস্ট রাইটারদের মতো এখানে একটা আনএক্সপেক্টেড অ্যানালজি, একটা অপ্রত্যাশিত একটা অড তুলনা টানা হচ্ছে। সত্যি কি কোনো ব্যক্তির সঙ্গে বা কোনো সৈনিকের হাসির সঙ্গে কোনো শিশুর হাসির তুলনা করা যেতে পারে? কিন্তু এখানে এই যে তুলনাটার মাধ্যমে কবি আসলে বলতে চাইছেন, সৈনিকরা আসলে মন থেকে হিংস্র হয় না। তারা যে যুদ্ধক্ষেত্রে হিংস্রতা দেখায় সেটা হচ্ছে যুদ্ধের প্রয়োজনে, যুদ্ধের দ্বারা তারা পরিচালিত হয়, পলিটিশিয়ান বা ওয়ারমঙ্গারের দ্বারা তারা পরিচালিত হয়। একটা সৈনিক আরেকটা সৈনিককে নৃশংসভাবে হত্যা করে, কিন্তু তাদের মধ্যে কোনো পার্সোনাল হেট্রেড, কোনো শত্রুতা থাকে না। এটাই যুদ্ধের ভয়ঙ্কর রূপ। এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। একটা ইম্পর্টেন্ট ফ্রেজ লক্ষ্য করো, উইদাউট গাইল, ছলনাহীন হাসি। সৈনিকের হাসিটা কেমন না ছলনাহীন। এটার মাধ্যমে ওয়ারমঙ্গার বা পলিটিশিয়ানদের ছলনাটাকেও কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে। যদি তোমাদের পরীক্ষায় আসে কেন সৈনিকের হাসি ছলনাহীন বলা হয়েছে, তোমরা উত্তর লিখবে বিকজ ডেড ম্যান ক্যান নট প্লে ট্রিক, বিকজ কোনো মৃত ব্যক্তি চাতুর্যের আশ্রয় নিতে পারে না। এবার নেক্সট লাইন দেখো, আ নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। ও প্রকৃতি, তাকে উষ্ণ করো, তার দেহটাকে উষ্ণ রাখো, কারণ তার ঠান্ডা লেগে যেতে পারে। কবি এখানে ভয় পাচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেন কবি এখানে সোলজারের যে বডির ডেসক্রিপশনটা পার্টে পার্টে দিচ্ছেন। তিনি যেন সোলজারকে দূর থেকে দেখছেন, এক একটা বডি পার্ট আস্তে আস্তে লক্ষ্য করে করে যাচ্ছেন। এখন তিনি জানেন না সোলজারটি আসলে মৃত, তাই তিনি আশঙ্কা প্রকাশ করছেন এখানে, যেন যে প্রকৃতি মাকে তিনি আবেদন জানাচ্ছেন যে তিনি যেন সৈনিকের শরীরটাকে উষ্ণ রাখে। এখানে কিন্তু নেচারের উপরে পার্সোনিফিকেশন প্রয়োগ করা হয়েছে। এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ, ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে নেচারকে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, কবি একই লাইনে কোল্ড এবং ওয়ার্ম দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড ইউজ করেছেন, দুটো বৈপরীত্যমূলক শব্দ ব্যবহার করেছেন। কোল্ড সবসময় ডেথকে ইন্ডিকেট করে, মৃত ব্যক্তিদের শরীর সবসময় ঠান্ডা শীতল হয়, অন্যদিকে জীবিত ব্যক্তিদের শরীর উষ্ণ হয়। তাহলে কোল্ড শব্দটা ইনডিরেক্টলি ইন্ডিকেট করছে যে সোলজার ইজ অলরেডি ডেড। নেক্সট লাইনে লক্ষ্য করো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, অ্যাট পিস, ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। বলছে গুনগুন করা পতঙ্গগুলো তার ঘুম ভাঙাতে পারবে না। গুনগুন করা পতঙ্গগুলো তার ঘুম ভাঙাতে ব্যর্থ। কার ঘুম ভাঙাতে ব্যর্থ? সৈনিকটির। কেন? বিকজ হি ইজ ডেড। গুনগুন করা পতঙ্গরা তার ঘুম ভাঙাতে পারবে না, কারণ সে অলরেডি ডেড। আর এই গুনগুন করা পতঙ্গরা যুদ্ধরত সৈনিকদেরকেও সিম্বলাইজ করছে, যুদ্ধরত সৈনিকদেরও প্রতীক। কারণ যারা আর তাকে আক্রমণ করতে আসবে না, কারণ সে মৃত। হি স্লিপস ইন সানলাইট, এটাও দেখো একটা অড। সে সূর্যালোকের মধ্যেই ঘুমোচ্ছে। সূর্যালোকের মধ্যে কে ঘুমোয়? সূর্যের ওঠা সবসময় ইন্ডিকেট করে আমাদের গোটা পৃথিবীর জেগে ওঠাকে, কিন্তু সেই জেগে ওঠা পৃথিবীর মধ্যে সে ঘুমোচ্ছে, এটাও তো ইন্ডিকেট করছে দেয়ার ইজ সামথিং রং ইন দিস বিউটিফুল সিনারিও। এই দৃশ্যে নিশ্চয়ই কিছু না কিছু গলদ রয়েছে, এটা আমাদের সন্দেহ জাগছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, একটা হাত তার বুকের উপরে, সে শান্তিতে ঘুমোচ্ছে। সাধারণত বুকের উপর হাত দিয়ে ঘুমানোর এই যে পোস্টারটা, এটা ইন্ডিকেট করে খুব সাউন্ড স্লিপ, খুব গভীর ঘুমে, খুব প্রশান্তিতে কেউ ঘুমোচ্ছে, এটা বোঝানোর জন্য। এখানে এর একটা ইনার মিনিংও রয়েছে, এটা ইনডিরেক্ট মিনিংও রয়েছে। এটা ইনডিরেক্টলি বোঝাতে চাইছে যে সোলজার অলরেডি ডেড, সে শান্তিতে ঘুমোচ্ছে কারণ এটা তার চিরনিদ্রা। এই ঘুম থেকে তাকে কেউ আর জাগাতে পারবে না। এই পৃথিবীর ছল চাতুরি, যুদ্ধ, দুঃখ, যন্ত্রণা কোনো কিছুই তাকে আর বিরক্ত করবে না। তাই
কবি এখানে বলেছেন ব্যঙ্গ করে, সর্বশক্তিমান প্রকৃতি বা সর্বশক্তিমান সূর্য, যারা এই পৃথিবীতে জীবনী শক্তির উৎস, প্রাণের উৎস, তারা কেউই এই তরুণ সৈনিকের প্রাণ ফেরত দিতে পারবে না। এটাই হচ্ছে আইরনি। লাস্ট লাইন কবিতার, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস। তার বুকের একদিকে কবি দেখতে পাচ্ছেন 2টো লাল গর্ত। এটা ইন্ডিকেট করছে সৈনিকটি মারা গেছে। কবি ঘুরিয়ে আমাদেরকে অবগত করাচ্ছেন যে সৈনিকটি মারা গেছেন। 2টো লাল গর্ত ইন্ডিকেট করছে তার শত্রু সৈনিকের বন্দুকের 2টো গুলিকে। দ্য 2 রেড হোল ইন্ডিকেটস 2 বুলেট মার্কস ফ্রম হিজ এনিমি সোলজার্স রাইফেল। এই 2টো লাল গর্ত আবার 2টো কন্ট্রাস্টকেও বোঝাচ্ছে, লাইফ আর ডেথ। এই 2টো লাল গর্ত কবি এই জন্যই প্রয়োগ করেছেন যে এটা দেখানোর জন্য যুদ্ধের নৃশংসতা। যে সৈনিকটি তাকে গুলি করেছে তার সঙ্গে তার কোনো পার্সোনাল শত্রুতাও নেই, তাও তাকে নৃশংসভাবে হত্যা করেছে। কারণ যুদ্ধের এটাই আসল রূপ, যুদ্ধের কোনো লজিক নেই। এই 2টো লাল গর্ত এটাও আমাদেরকে জানাচ্ছে যে সর্বশক্তিমান সূর্য, যার আলোয় হলো আমরা যে প্রথম স্ট্যান্ডাতে পেয়েছিলাম, সেই হলো বা ভ্যালির গভীরতাকে ভরিয়ে তুলতে পারে তার আলোয়। সূর্যের আলোয় গভীর উপত্যকা আলোয় ভরে যেতে পারে, সেটাও তো একটা গর্ত। কিন্তু সেই সূর্যের আলো কিন্তু এই ছোট্ট 2টো লাল গর্তকে ভরিয়ে তুলতে পারবে না। এই যে প্রকৃতির বা সূর্যের যারা সর্বশক্তিমান, তাদের এই অক্ষমতাকে কবি এখানে ব্যঙ্গ করেছেন। একজন মানুষ মারা গেলে তার জীবন কেউ ফিরিয়ে দিতে পারে না। এটা বোঝাচ্ছে যে এই সৈনিকটির কত পসিবিলিটি ছিল, কত সম্ভাবনা ছিল, তার কত স্বপ্ন ছিল। এই ভয়াবহ যুদ্ধ এই সৈনিকের সমস্ত স্বপ্ন, সমস্ত সম্ভাবনাকে হত্যা করেছে। কবিতায় এই কবিতার মাধ্যমে সেই সব যুদ্ধবাজদেরকে তীব্রভাবে আক্রমণ করেছেন। কারণ যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করতে যায় তারাই মারা যায়, যারা যুদ্ধ লাগায় সেই সব ওয়ারমঙ্গাররা কখনোই মারা যায় না। তাই এই কবিতাটি পিটি অফ ওয়ার বা ফিউটিলিটি অফ ওয়ারকে রিফ্লেক্ট করছে। যদি তোমাদের পরীক্ষায় আসে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, তোমরা বলবে ফিউটিলিটি অফ ওয়ার। এটাই হচ্ছে কবিতাটির সিম্বলিক ব্যাখ্যা। প্রথম থেকেই একটা কন্ট্রাস্ট তৈরি করেছেন কবি। শুরুর একদম অক্টেবের সেই স্বর্গীয় যে উপত্যকাটা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই স্বর্গীয় উপত্যকাটা দেখো শেষে এটা মৃত্যুর উপত্যকায় পরিণত হচ্ছে। আশা করি কবিতাটা তোমাদেরকে সহজভাবে বোঝাতে পারলাম। এবার কিছু 6 নম্বরের প্রশ্নের তোমাদের সাজেশন দিলাম, যেগুলো করে নিলে তোমাদের আর এক্সট্রা কিছু করতে হবে না। দেখো প্রথমেই রেখেছি অ্যাসলিভ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান্টি ওয়ার পোয়েম, 2 নম্বরে টাইটেল, 3 নম্বরে ভ্যালিড ডেসক্রিপশন, 4 নম্বরের প্রশ্নটা 2020-তে এসে গেছে তাই তোমাদের এবছর করতে হবে না। 5-এ নেচার কিপ হিম ওয়ার্ম, 6 নম্বরে ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, এই লাইন তুলে আসতে পারে। 7 নম্বরে হাউ ডাজ দ্য সোলজার লাই ইন দ্য ভ্যালি, কীভাবে সৈনিকটি শুয়ে রয়েছে ভ্যালিতে। 8 নম্বরে হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস। এই কটা প্রশ্ন তোমরা তৈরি করে নিও, তাহলে এই 7টা প্রশ্ন তাহলে তোমরা 2021-এর জন্য তৈরি হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা যারা এবছর এইচএস দিচ্ছ তারা আশা করি যারা এই ভিডিওটা দেখছো তারা পুরোটা দেখবে এবং তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি কিছু প্রশ্ন উত্তর থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ অনেকটা সময় লাগে এরকম একটা বড় ভিডিও বানাতে, এডিট করতে অনেকটা সময় লাগে। তাই তোমাদের সাপোর্ট পেয়ে থাকবো এটা আশা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।